আমরা কথা বলছিলাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। আমরা কি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলছিলাম? জি স্যার। অ্যাফিলিয়েট নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমরা কথা বলছিলাম। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে, আমি এর আগেও বলেছি, আরেকবার আমি বলে দিই শর্ট করে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস আমার না, কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আমার না, বাট আমি সেটা সেল করে দেবো, এবং সেল করে দেওয়ার মাধ্যমে আমি সেখান থেকে একটা কমিশন পাবো। এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। জি স্যার। আচ্ছা, এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর আমরা হচ্ছে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, কি কি প্ল্যাটফর্ম আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করার, এবং কোথা থেকে আবার প্রোডাক্ট নেব, সেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। ঠিক আছে, আমরা বলেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বিভিন্ন রকম, আমরা যদি পুরো প্রোডাক্ট সেল করতে চাই তাহলে দেখা যাচ্ছে অনেক অনেক প্রোডাক্ট যেমন হচ্ছে আলিবাবা, আলি এক্সপ্রেস, তারপর হচ্ছে আপনার ইবাই, তারপর হচ্ছে অ্যামাজন, এইসব খুব ইন্টারন্যাশনাল শপ, এই ইন্টারন্যাশনাল শপগুলো হচ্ছে অ্যাফিলিয়েট শেয়ার করে থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আমরা সেল করতে পারবো, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা সেল করতে পারবো, এবং সেল করার পর আমরা সেখান থেকে একটা কমিশন আর্ন করতে পারবো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, দেন হচ্ছে আমরা আমরা আরো আরো জানলাম যে হচ্ছে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব, কি কি মাধ্যমে, কি কোথায় কোথায় কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবো। এর মধ্যে আমরা শিখলাম হচ্ছে, জানলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে আমরা ফেসবুকে লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে, বা পেজে লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে, অথবা ফেসবুক গ্রুপের লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবো। এছাড়া আমরা হচ্ছে ব্লগের মাধ্যমে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা ইমেইলের মাধ্যমে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবো। আর কিসের মাধ্যমে পারবো? ইউটিউবের মাধ্যমে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, এক কথায় যত রকম ডিজিটাল মার্কেটিং ওয়ে আছে, যতগুলো ডিজিটাল মার্কেটিং ওয়ে, মেথড, টুলস, যেটাই বলি না কেন, যতগুলো আছে সবগুলোর মাধ্যমে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, ওকে, গুড জব। আচ্ছা, এখন আমরা জানবো আর কি মার্কেটিং আছে। এখন আমরা জানবো হচ্ছে ভিডিও মার্কেটিং। ঠিক আছে, এখন আমরা জানবো হচ্ছে ভিডিও মার্কেটিং নিয়ে। আচ্ছা, ভিডিও মার্কেটিং কি? আমরা জানি ভিডিও মার্কেটিং কি? এনিবডি? স্যার, ভিডিও মার্কেটিংটা হচ্ছে স্যার, মানে কোনো কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে তথ্যবহুল তথ্যবহুল তথ্য দিয়ে পাবলিককে জানানো যে এইটা এই বিষয়ে, এইটা এই বিষয়ে, যে সেটা মার্কেটিং করা। যেমন স্পেসিফিকলি বিষয় যদি বলেন যে টুথপেস্ট বা আদারওয়াইজ কোনো একটা প্রোডাক্ট হতে পারে, যেমন হচ্ছে লোশন, একটা এরকম কিছু বিষয় নিয়ে যে একটা মার্কেট আমরা ভিডিও করে, তথ্যবহুল ভিডিও দিয়ে মানে অডিয়েন্সদের জানানো যে এটার উপকারিতা, এটা এইভাবে ইউজ করতে হয়, এইভাবে যে আমরা যে তথ্যগুলো দিব, এটাই মূলত বুঝি। আচ্ছা, এটাকে ভিডিও মার্কেটিং বলছেন আপনি? আমি একটু বলতে আচ্ছা, চাচ্ছি স্যার, এনিবডি? কোনো প্রোডাক্টের উপর আমরা একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে সেটা পাবলিককে জানানোটাই হচ্ছে ভিডিও মার্কেটিং এর একটা অংশ। ভেরি গুড। কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আমরা একটা ভিডিও মেক করব। ঠিক আছে, কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আমরা একটা ভিডিও মেক করব, সেটা কোনো প্রোডাক্ট বা সার্ভিসের রিভিউ টাইপসের ভিডিও হতে পারে। ঠিক আছে, এই ধরনের রিভিউ টাইপসের ভিডিও মেক করে আমরা হচ্ছে সেই প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে পারবো। বোঝা গেছে আমার কথা? এটাকে বলা হচ্ছে ভিডিও মার্কেটিং।
কোনো ভিডিও মেক করতে হবে আমাদেরকে, কোনো 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 প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আমরা একটা ভিডিও মেক করব, এবং এই ভিডিওটা মেক করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে সেই প্রোডাক্ট বা সার্ভিসটা যেন আমরা সেল করতে পারি, এভাবেই আমরা ভিডিওটা মেক করব। ঠিক আছে, সেটা রিভিউ হতে পারে, যে রিভিউ নিয়ে আমরা সেই প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে পারবো। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে ইমেজ মার্কেটিং। ইমেজ মার্কেটিং, আচ্ছা ইমেজ মার্কেটিংটা কি? প্রোডাক্টটা কোনো একটা পিকচার তুলে তার ডিসক্রিপশনে লিখবো যে এই সিস্টেম থাকবে, যে তার প্রাইস এত এবং আমরা বিক্রি করবো এততে, জাস্ট এরকম সিস্টেমই হবে আর কি। আর কেউ? এনিবডি? একটু স্মার্টলি, একটু গুছিয়ে। আচ্ছা ইমেজ, ইমেজ মানে কি আমরা জানি? পিকচার, ছবি। রাইট, ইমেজ মানে হচ্ছে পিকচার, ফটো। ঠিক আছে, ফটোগ্রাফ, অ্যাসেট। ওকে, আচ্ছা। তো ইমেজ 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 বলা হচ্ছে এগুলোকে। আচ্ছা ইমেজ ইমেজ বলা হচ্ছে ফটোগ্রাফি, অর্থাৎ কোনো একটা ইমেজ মেক করব, কোনো একটা ফটো তৈরি করব। ঠিক আছে, কোনো একটা ফটো আমরা কোনো একটা ফটো এমন ভাবে তৈরি করব যে ফটোটার মাধ্যমে আমরা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, সেখানে অফার থাকতে পারে, সেখানে অফার বেসড মার্কেটিং দিতে পারে। যেমন হচ্ছে অনেক অনেক ইমেজে আমরা দেখি যে 50% অফ, এরকম ইমেজ থাকে না? 50% অফ, 50% ডিসকাউন্ট, একটা সিল দেয়া থাকে ইমেজের মধ্যে, 50% ডিসকাউন্ট। ওকে, তো এই তারপর সেখানে ইনফরমেশন দেয়া থাকে, সেই ইমেজটার মধ্যে ইনফরমেশন দেয়া থাকে। আবার অনেক ইমেজ থাকে দেখা যাচ্ছে প্রোডাক্টের খুব সুন্দর ইমেজ, খুব সুন্দর ছবি। ঠিক আছে, দেখা যাচ্ছে আমরা একটা 3 পিস বিক্রি করব। ওকে, একটা 3 পিস বিক্রি করব, 3 পিসের ছবিটা কিন্তু আমাদেরকে ওইভাবে ওই অ্যাঙ্গেলে, কোন অ্যাঙ্গেলে নিলে 3 পিসের ছবিটা সুন্দর আসবে, কোন অ্যাঙ্গেলের ওই অ্যাঙ্গেল থেকে ছবিটা খুব আকর্ষণীয় মনে হবে। ঠিক আছে, কোন কোন কালারের 3 পিসটা নিয়ে আমরা মার্কেটিং করতে পারি, কোন কালারটা মানুষের কাছে খুব খুব আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ। ঠিক আছে, সবকিছু নিয়ে আমরা একটা ইমেজ ক্রিয়েট করব। ঠিক আছে, দেন ওই ইমেজটা আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছায় দেব। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ মার্কেটিং, অর্থাৎ কোনো ফটোর মাধ্যমে, কোনো ইমেজের মাধ্যমে মার্কেটিং করাকে বলা হচ্ছে ইমেজ মার্কেটিং। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমরা জানলাম ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হবে, ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি অর্থাৎ কলা কৌশল, স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, কিভাবে ডিজিটাল মার্কেটিং আমরা করতে পারবো সেই কৌশলগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। তারপর হচ্ছে আমরা মার্কেট রিসার্চ সম্পর্কে জানলাম যে কিভাবে মার্কেট রিসার্চ করতে হবে। ঠিক আছে, দেন আমরা জানলাম টুলসগুলো, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর টুলস হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। ঠিক আছে, তারপর হচ্ছে SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জেনেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জেনেছি। তারপর হচ্ছে SEO সার্চ। আচ্ছা আমরা SEOটা কিন্তু এখনো জানিনি, SEO নিয়ে একটু কথা বলবো। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জেনেছি, ইমেল সম্পর্কে জেনেছি, ইমেল মার্কেটিং সম্পর্কে জেনেছি, দেন হচ্ছে ভিডিও মার্কেটিং, ইমেজ মার্কেটিং, এগুলো নিয়ে জেনেছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এখন আমরা হচ্ছে SEO সম্পর্কে জানবো। SEO, আচ্ছা হোয়াটস কল্ড SEO? এনিবডি কেউ বলতে পারবেন SEO কি? কারণ জানা আছে? স্যার SEO means স্যার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। স্যার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রহিন চন্দ্র বলেছেন, তাই না?
স্যার দীপু জি চন্দ্র। স্যার। আচ্ছা, বিপুল চন্দ্র, রহিন চন্দ্র দুইজন মিলেই বলেছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দীপু চন্দ্র, ওকে, ভেরি গুড জব। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হচ্ছে SEO, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানি। জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, কে বলবে আমাকে একজন? আচ্ছা, যেমন গুগল একজন সার্চ আমাকে ইঞ্জিন, বলেন বিং সব। একটা সার্চ ইঞ্জিন। স্যার গুগল, বিং, ইয়াহু। আচ্ছা, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, তাই না? বিং আর ইয়াহু কিন্তু একই সার্চ ইঞ্জিন। আচ্ছা, গুগলকে আমরা সার্চ ইঞ্জিন বলা হচ্ছে। আচ্ছা, সার্চ ইঞ্জিন কাকে বলে? সার্চ ইঞ্জিন হচ্ছে এমন কোন ইঞ্জিন যেখানে সার্চ করলে পৃথিবীর সবকিছু, সব ধরনের ওয়েবসাইট, ভিডিও, ইমেজ আমরা পেয়ে যাব। ঠিক আছে? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিন কাজ করে হচ্ছে পৃথিবীতে যত রকমের ওয়েবসাইট আছে, যত ওয়েবসাইটের কন্টেন্ট আছে, সমস্ত কন্টেন্টকে, ওয়েবসাইটকে ইন্ডেক্স করে। ঠিক আছে? সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে এটা, যে সমস্ত কন্টেন্টকে, সমস্ত হচ্ছে আর্টিকেল, সমস্ত ইমেজ, সমস্ত ভিডিও, এই সমস্ত কিছুকে সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করে রাখে, যেন আমরা সার্চ করলে সেখানে খুঁজে পাই। ওকে, এরকম বিখ্যাত, সবচেয়ে ভালো, সবথেকে পপুলার সার্চ ইঞ্জিনের নেম হচ্ছে google.com। তারপরে যদি আমরা সার্চ ইঞ্জিন সেকেন্ড প্ল্যাটফর্মে যদি আমরা সার্চ ইঞ্জিনের কথা বলি, তাহলে চলে আসবে হচ্ছে yahoo.com, ইয়াহু বা বিং। ঠিক আছে? বিং এবং ইয়াহু একই সার্চ ইঞ্জিন, তাহলে হচ্ছে ইয়াহু বা বিং। ঠিক আছে? দেন হচ্ছে আমাদের yandex.com, এটাও একটি সার্চ ইঞ্জিন। তারপর হচ্ছে duckduckgo.com, এটাও হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। ঠিক আছে? তো এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে যখন কোনো কিওয়ার্ড কেউ সার্চ করবে, এখন কথা হচ্ছে কিওয়ার্ড কি? হোয়াটস কল্ড কিওয়ার্ড? কেউ বলতে পারবেন যে কিওয়ার্ড কি? স্যার কোনো কিছু লেখাকে স্যার কিওয়ার্ড বলা হয়। অক্ষর। কোনো কিছু লেখাকে কিওয়ার্ড বলা হয়। আচ্ছা, আরেকটু ভালোভাবে, একটু গুছিয়ে, একটু স্মার্টলি। শব্দ, স্যার কোনো বাক্যের প্রতিটি ওয়ার্ডকে কিওয়ার্ড বলা হয়। কোন বাক্যের প্রতিটি ওয়ার্ড প্রতিটি word। কিওয়ার্ড বলা হয়। অফিশিয়াল ডেফিনিশন মূল বাক্যকে বলা হয় কিওয়ার্ড। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, আমি একটু বুঝিয়ে বলি। আচ্ছা, আমার কথা হচ্ছে ভাই, অফিশিয়াল ডেফিনেশন আমার প্রয়োজন নেই। ঠিক আছে? আমার কোনো অফিশিয়াল ডেফিনেশনের প্রয়োজন নেই। আপনি বুঝতে পেরেছেন, ওইটা বোঝাইতে পারলেই আমি বুঝে যাব যে আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে? আপনি যেভাবে পারেন সেভাবে বোঝান আমাকে। আপনি বলতে পারলে, আপনি বোঝাইতে পারলেই হলো। দ্যাটস ইট। আমার এত অফিশিয়াল ডেফিনেশনের প্রয়োজন নেই। ওকে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন কথা বলবো কিওয়ার্ড নিয়ে, যে হোয়াটস কল্ড কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে আমরা যা কিছু লিখে সার্চ করি, এটাই হচ্ছে কিওয়ার্ড। এক কথায় আমরা যা লিখে সার্চ করি তাই কিওয়ার্ড। ঠিক আছে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? যা লিখে সার্চ করি তাই কিওয়ার্ড। ঠিক আছে? বাট কিওয়ার্ডের ভলিউম এবং পপুলারিটির ব্যাপার আছে। ভলিউম এবং পপুলারিটি। ঠিক আছে? যেমন হচ্ছে আমি যদি এখন আমার নাম লিখে সার্চ করি, আমার গুগলে যদি আমি গিয়ে নাম লিখে সার্চ করি মামুনুর রশিদ, ঠিক আছে, তাহলে এই মামুনুর রশিদ লিখে কি সবাই সার্চ করে? অনেক মানুষ সার্চ করে? কেউ করে না। আমি একাই। ঠিক আছে? আমি একজন স্টুডেন্ট, আমি ফার্স্ট। কোনো লাভ আছে? আমি একাই স্টুডেন্ট, আমার রোল 1, লাভ আছে? না স্যার, কোনো লাভ নেই। ঠিক আছে? তার মানে এই কিওয়ার্ডের ভ্যালু হচ্ছে সবথেকে কম, খুব দুর্বল, ভেরি উইক কিওয়ার্ড।
ঠিক আছে, এই কিওয়ার্ডের ভলিউম খুব কম। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে আমরা যেটা লিখে সার্চ করি সেটাকেই কিওয়ার্ড বলা হচ্ছে। যেমন আমরা বিভিন্ন অনেক সময় আমাদের যখন রেজাল্ট হয়, হ্যাঁ আমরা দেখবেন যখন রেজাল্ট হয়, যখন এসএসসি এইচএসসি রেজাল্ট হয়, তখন গুগলে সবাই আমরা সার্চ করি এসএসসি রেজাল্ট 2020 2021, ঠিক আছে, এভাবে লিখে আমরা সার্চ করি। তো এই যে এসএসসি রেজাল্ট 2020 এটা হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে। তারপর আমরা সার্চ করি যারা এন্টারটেইনমেন্ট প্রিয় তারা হচ্ছে এই টেক্সটের কিওয়ার্ড সার্চ করে যে বাংলা নাটক, ঠিক আছে, নিউ বাংলা নাটক। তো নিউ বাংলা নাটক লিখে সার্চ করে। তো এই যে নিউ বাংলা নাটক লিখে আমি সার্চ করলাম, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো নিউ বাংলা নাটক লিখে কিন্তু অনেকেই সার্চ করে কি না? অনেকেই কিন্তু নিউ বাংলা নাটক লিখে সার্চ করে। তো এই যে অনেকেই যে নিউ বাংলা নাটক লিখে সার্চ করে, তার মানে বুঝতে হবে যে এই মামুনুর রশিদ কিওয়ার্ডের থেকে নিউ বাংলা নাটক কিওয়ার্ডের ভ্যালুটা বেশি, এটার ভলিউমটা বেশি। কারণ নিউ বাংলা নাটক লিখে অনেক মানুষ সার্চ করে। এখন কথা হচ্ছে আমি বাঙালি, আমার কিওয়ার্ডের ধরন কিন্তু একরকম হবে, অর্থাৎ আমার সার্চ করার ধরন, আমার সার্চের ধরন কিন্তু একরকম হবে। বাট একজন ইন্ডিয়ান তার কি কিওয়ার্ড লেখার, তার কিওয়ার্ড সার্চ করার ধরন কি একরকম হবে? না। একজন বাইরের কান্ট্রি, যেমন হচ্ছে ইউএসএ বা ইউকে বা কানাডা বা সিঙ্গাপুর, এরকম জায়গার পারসন যদি কিওয়ার্ড লিখে সার্চ করে, সে কি এরকম লিখবে যে নিউ বাংলা নাটক এভাবে লিখবে? এভাবে কিন্তু লিখবে না। তারা কিভাবে লিখবে? তারা লিখবে হয়তো দেখা যাচ্ছে নিউ বেঙ্গালি ড্রামা, ঠিক আছে, নিউ বেঙ্গালি ড্রামা লিখে হচ্ছে তারা সার্চ করবে। আমরা কিন্তু নিউ বেঙ্গালি ড্রামা লিখি না, কেউ লিখি নাকি? আমরা কিন্তু ডিরেক্ট লিখে দিই যে বাংলা নাটক, নতুন বাংলা নাটক, নিউ বাংলা নাটক, ঠিক আছে, এভাবে লিখে সার্চ করি। বাট একজন বাইরের কান্ট্রির মানুষ কিন্তু নিউ বাংলা নাটক লিখবে না, ঠিক আছে, কারণ তার সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ ম্যাচ করছে না। ওকে, এর জন্যই আমি বলেছিলাম একদম প্রথমে যে আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট আছে, টার্গেটেড অডিয়েন্স আছে, সেই টার্গেটেড ক্লায়েন্ট বা অডিয়েন্সের A to Z আমাদেরকে রিসার্চ করতে হবে, A to Z জানতে হবে। আমি বলেছিলাম একদম শুরুতে বলেছিলাম, তার মানে তার ল্যাঙ্গুয়েজটা সম্পর্কেও আমাদের দখল থাকতে হবে, ঠিক আছে, আমাদের নলেজ থাকতে হবে তার ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে, যে তারা কিভাবে সার্চ করেন, তারা কোন ধরনের কিওয়ার্ড ইউজ করেন, এটা আমাদেরকে জানতে হবে। এটা যদি জানতে না পারি তাহলে তাদের কাছে আমরা অর্গানিক ভাবে কোনো প্রোডাক্ট সেল করতে পারবো না। এখন কথা হচ্ছে অর্গানিক কাকে বলে? অর্গানিক মানে হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে, অর্গানিক মিন্স হচ্ছে ন্যাচারাল। আচ্ছা, অর্গানিক ন্যাচারাল এই জিনিসটা কিরকম? সেটা হচ্ছে কেউ একজন, আমি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করলাম, তার মানে কি আমি একটা লিংক শেয়ার করলাম আপনার কাছে আমি একটা লিংক শেয়ার করলাম, অর্থাৎ আপনাকে রেফার করলাম, ঠিক আছে, রেফার করে আপনাকে ডেকে নিয়ে আসলাম, আপনি কিন্তু আমার ডেকে আনা কাস্টমার। আচ্ছা, ডেকে আনা কাস্টমার আর অর্গানিক কাস্টমারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। অর্গানিক কাস্টমার কারা? অর্গানিক বা ন্যাচারাল কাস্টমার কারা? যারা সরাসরি কোনো রকম মার্কেটিং ছাড়াই আপনার প্রোডাক্ট কিনবে, তারা হচ্ছে অর্গানিক বা ন্যাচারাল ক্লায়েন্ট, ঠিক আছে, কাস্টমার। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, ব্যাপারটা কিরকম সেটা হচ্ছে কেউ গুগলে এসে সার্চ করলো যে বাইসাইকেল, ঠিক আছে, বাইসাইকেল প্রাইস ইন ইউএসএ, ঠিক আছে। আমরা যেমন বাংলাদেশে আমরা যেমন সার্চ করি যে বাইসাইকেল প্রাইস ইন বিডি, ঠিক আছে, বা দুরন্ত বাইসাইকেল প্রাইস ইন বিডি, এরকম যেমন লিখে আমরা সার্চ করি, তখন আমাদের কাছে একটা লিস্ট চলে আসে, ঠিক আছে। তো ওনারা কি করবেন, বাইসাইকেল প্রাইস ইন বা ই বাইক, বাইরের কান্ট্রিতে অবশ্যই ই বাইকটা বেশি চলে, ই বাইক বলা হচ্ছে ওই যে সাইকেল, বাট এটা হচ্ছে চার্জিং,
ঠিক আছে, রিচার্জেবল সাইকেল। আচ্ছা, এই তারা হয়তো দেখা যাচ্ছে লিখলো যে ই বাইক প্রাইস ইন ইউএসএ, এটা লেখার পরে সার্চের মধ্যে কিছু লিস্ট চলে আসছে, সার্চের মধ্যে বেশ কিছু ওয়েবসাইট চলে আসছে। তো এই ওয়েবসাইটগুলোর মধ্যে যদি আপনার একটা ওয়েবসাইট থেকে থাকে, যদি আপনার একটা ওয়েবসাইট থেকে থাকে, অর্থাৎ প্রথম পাতায় বা দ্বিতীয় পাতায় যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, সেখানে যদি একজন ক্লায়েন্ট ক্লিক করে, ক্লিক করার পর যদি সেখান থেকে একটা বাইসাইকেল কিনে নেয়, তাহলে কি এটা অর্গানিক হবে, নাকি এটা অ্যাফিলিয়েট মার্কেটিং হবে, নাকি তাকে ডেকে আনা হবে, কোনটা হবে? নাকি রেফারেল হবে, রেফারেল কাস্টমার হবে, নাকি অর্গানিক কাস্টমার হবে? এই আপনারা কি বোর হয়ে গেছেন নাকি? রেফারেল হবে, অর্গানিক হবে না। অর্গানিক আচ্ছা, কে বলছেন রেফারেল হবে? রেফারেল হবে মাহবুব। আচ্ছা, আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারেননি। আমি আপনাকে আবারও বলছি, একজন আমেরিকান ব্যক্তি গুগলে ঢুকলো, একটা ব্রাউজার থেকে গুগলে আসলো, আসার পর সে লিখলো বাইসাইকেল প্রাইস ইন ইউএসএ, লেখার পর সে এন্টার দিল এবং সেখানে সার্চিং এর লিস্ট চলে আসলো। আসার পর সেখানে যে সার্চিং এর লিস্ট চলে আসছে, সেই সার্চিং এর লিস্টের মধ্যে আপনারও একটি ওয়েবসাইট আছে, ঠিক আছে? আপনারও একটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটাতে আপনি সাইকেল বিক্রি করছেন। সেখানে ক্লিক করলো, করার পরে সে আপনার ওখান থেকে, আপনার ওয়েবসাইট থেকে একটি সাইকেল কিনে নিল, ঠিক আছে? এই যে আপনার একটা সেল হলো, এটা কি আপনার এই কাস্টমারটা কি আপনার অর্গানিক কাস্টমার বা ন্যাচারাল কাস্টমার, নাকি রেফারেল কাস্টমার? অর্গানিক অর্গানিক কাস্টমার, ঠিক আছে? কেন অর্গানিক কাস্টমার? কারণ হচ্ছে তাকে কিন্তু আমরা ডেকে আনিনি, ডেকে আনছি সে নিজে থেকে গুগলে সার্চ করে আমাদের একটা সাইকেল কিনে নিছে, এটা হচ্ছে অর্গানিক কাস্টমার, ঠিক আছে? তো এই অর্গানিক কাস্টমার গ্রো করার একমাত্র ওয়ে হচ্ছে এসইও, ঠিক আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্গানিক কাস্টমার গ্রো করার একমাত্র ওয়ে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা ডিজিটাল মার্কেটিং এর থেকেও পাওয়ারফুল। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, ভেরি গুড জব। এটা ডিজিটাল মার্কেটিং এর থেকেও পাওয়ারফুল। কেন? কারণ ডিজিটাল মার্কেটিং এ কি করতে হচ্ছে? আমাকে মানুষকে ডেকে আনতে হচ্ছে, ভাই আসেন, ভাই আসেন, হ্যাঁ আসেন, দেখেন বাইক চালান 150 বাইক চালান, ঠিক আছে? তো এমনি মনে করেন যে আমাদেরকে কাস্টমার ডেকে আনতে হচ্ছে, বাট ওখানে কিন্তু আমাকে কাস্টমার ডাকতে হচ্ছে না। আমাদেরকে কি করতে হচ্ছে? আমাদেরকে জাস্ট এসইওটা যদি আমি প্রপারলি করতে পারি, তাহলে সে নিজে থেকে এসে, যে ভদ্রলোক ইন্টারেস্টেড, সে নিজে থেকে সার্চ করে আমার ওয়েবসাইটে এসে সে সেখান থেকে প্রোডাক্ট কিনে নিতে পারছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে এসইওর কাজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কিওয়ার্ড সম্পর্কে জানলাম। কিওয়ার্ড সম্পর্কে কি আমরা জেনেছি? কিওয়ার্ডটা হচ্ছে কিরকম? ওই যে ভদ্রলোক, আমেরিকান ভদ্রলোক এসে যে লিখলেন যে বাইসাইকেল প্রাইস, ই বাইক প্রাইস ইন ইউএসএ, ওই যে ই বাইক প্রাইস ইন ইউএসএ লিখছে, এইটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ড ধরে আমার সাইকেলের যে স্টোর আছে, অনলাইন স্টোর আছে, অনলাইন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি এই কিওয়ার্ড বেস এসইও করতে পারলে, তাহলে এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ করলে আমার ওয়েবসাইটটা ফ্রন্টে আসার চান্স আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিওয়ার্ড কি আমরা কি বুঝতে পারছি? আমরা যা কিছু লিখে সার্চ করি তাই কিওয়ার্ড, ঠিক আছে? হিরো আলম ইজ এ কিওয়ার্ড, হিরো আলম ইজ এ কিওয়ার্ড, ঠিক আছে? হিরো আলম যে আমরা লিখি না, হিরো আলমও হচ্ছে একটা কিওয়ার্ড। বোঝা গেছে আমার কথা? অর্থাৎ আমরা যা কিছু লিখে সার্চ করি তাই কিওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, কিওয়ার্ড আর কি ফ্রেজ দুইটা সেম জিনিস, মনে রাখবেন। কিওয়ার্ড এবং কি ফ্রেজ দুইটাই সেম জিনিস। কেউ কিওয়ার্ড বলে, কেউ কি ফ্রেজ বলে। আচ্ছা, কিওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ডকে বলা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? একটা সিঙ্গেল ওয়ার্ডকে বলা হচ্ছে কিওয়ার্ড।
আর কয়েকটা ওয়ার্ডের সমন্বয়ে অর্থাৎ নিউ বাংলা নাটক, এই টোটালটাকে বলা হচ্ছে কি ফ্রেজ। ঠিক আছে, বাট আপনি যদি মনে করেন যে এটাও কিওয়ার্ড, নো প্রবলেম, আপনি বুঝতে পারলেই হলো। ওকে, সো আমরা কিওয়ার্ড এবং কি ফ্রেজ সম্পর্কে জানতে পারছি। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার সবার? জি স্যার। কেউ যদি বুঝতে না পারেন প্লিজ আমাকে একটু আওয়াজ দিবেন, আমি এগেইন এক্সপ্লেইন করতে রাজি আছি, বাট না বুঝে বলবেন না যে ভাই বুঝতে পারছি। হ্যাঁ খোকন রয়, আমি এগেইন বলছি, আমরা যেটা লিখে সার্চ করি সেটাকেই কিওয়ার্ড বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা কিওয়ার্ড, তাহলে আমরা যেটা লিখে সার্চ করি, অর্থাৎ আমি যদি এই মুহূর্তে গুগলে গিয়ে লিখি যে এই মুহূর্তে সাপোজ আমার কি প্রয়োজন, আমি সাপোজ এখান থেকে কক্সবাজারে যাব, আমি কক্সবাজারে যাব, আমি জানি না কক্সবাজারে গিয়ে কোথায় কোন হোটেলে থাকবো, আমি জানি না যে কোন হোটেলটা বুকিং করব বা কোন হোটেলটা থাকবো, অথবা আমি এখান থেকে কিভাবে কক্সবাজারে যাব আমি সেটাও জানি না, কোন বাস এখান থেকে কক্সবাজারে যায় সেটাও আমি জানি না। তো এটার জন্য আমি গুগলে একটা নতুন করে ট্যাব খুললাম, ট্যাব খোলার পরে আমি সেখানে লিখলাম যে হাউ টু গো কক্সবাজার ফ্রম পঞ্চগড়। ঠিক আছে, হাউ টু গো কক্সবাজার ফ্রম পঞ্চগড়। এই যে হাউ টু গো কক্সবাজার ফ্রম পঞ্চগড় লিখে আমি সার্চ করেছি, এরপর বেশ কিছু ওয়েবসাইট আসবে। যাই হোক, ওয়েবসাইট আসুক আর যাই আসুক, এখন কথা হচ্ছে যে হাউ টু গো কক্সবাজার ফ্রম পঞ্চগড়, এই যে আমি কথাটা লিখেছি, এই কথাটাই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, অর্থাৎ আমার প্রয়োজন যেটা, আমি যেটা লিখে সার্চ করতেছি সেটাই হচ্ছে কিওয়ার্ড। ক্লিয়ার? ভেরি গুড। এখন কথা হচ্ছে কিওয়ার্ড আর কি ফ্রেজ। আমি আরো একটা ওয়ার্ড উচ্চারণ করেছি, সেটা হচ্ছে কি ফ্রেজ। কিওয়ার্ড এবং কি ফ্রেজ দুইটাই হচ্ছে সেম জিনিস। কি রকম? যে কিওয়ার্ড বলা হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ডকে বলা হচ্ছে কিওয়ার্ড, ওকে, আর একাধিক ওয়ার্ড অর্থাৎ দুইটা তিনটা চারটা ওয়ার্ড এটাকে বলা হচ্ছে কি ফ্রেজ। কি ফ্রেজ অর্থাৎ কেউ যদি কিওয়ার্ড বা কি ফ্রেজ বলে, দুইটা জিনিসই একই, আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, জি স্যার। সবার ক্লিয়ার হয়ে গেছে কিওয়ার্ড সম্পর্কে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। এখন হচ্ছে এসইও নিয়ে আমরা কথা বলছিলাম। ঠিক আছে, এসইও নিয়ে কথা বলছিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি আরেকটু দেখিয়ে দেবো যে এসইওটা কি, কিভাবে আসলে গুগল সার্চ ইঞ্জিন কিভাবে এসইও গুলোকে ইন্ডেক্স করে, কিভাবে ওয়েবসাইট গুলোকে ইন্ডেক্স করে, সেখানে কি কি এসইও গুলো আমরা দেখতে পাই। ওকে, আমি একটু আপনাদেরকে এখন একটু স্ক্রিন শেয়ার করব, শেয়ার করে দেখাবো। আচ্ছা, আমি আমার ক্যামেরাটা অফ করে দিচ্ছি, কেমন? কারণ দুটো একসঙ্গে যদি কন্টিনিউ করি তাহলে স্ট্রিমিংটা ভালো হয় না। তাহলে আমি আমার ক্যামেরাটা অফ করে দিচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন? ওকে, প্রেজেন্টেশন আসছে, ওখানে দেখা যাচ্ছে না। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায় তো স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। আপনারা পিন করে রাখেন, আপনারা আমাকে পিন করে রাখেন, ঠিক আছে? পিন করে রাখছি। হ্যাঁ, পিন করে রাখেন, তাহলে দেখতে সুবিধা হবে, বড় করে দেখা যাবে। ঠিক আছে, আমাকে পিন করে রাখেন। ঠিক আছে, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। আমি একটা নতুন ট্যাব খুলেছি। ট্যাব খোলার পর আমরা এখানে লিখব
আচ্ছা আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটাই লিখি, নিউ বাংলা নাটক। ঠিক আছে, নিউ বাংলা নাটক লিখে আমরা সার্চ করেছি। ঠিক আছে, স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? যাচ্ছে তো স্যার। যাচ্ছে স্যার, আপনি প্রিন্টটা করা আছে আচ্ছা, কে দেখতে পাচ্ছেন না তিনি পিন করে রাখেন, আনপিন থেকে পিন করে রাখেন, আমাকে পিন করে রাখলে দেখতে পাবেন। আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, পাচ্ছি স্যার। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা দেখেন, আমরা এখানে সার্চ করেছি নিউ বাংলা নাটক। ঠিক আছে, এই যে নিউ বাংলা নাটক লিখে সার্চ করেছি, এরপরে হচ্ছে এখানে ইউটিউবের লিংক চলে আসছে। আমরা ইউটিউবের লিংকগুলোকে কাউন্ট করব না। ঠিক আছে, আমরা ইউটিউবটা আসলে সার্চের মধ্যে পড়ে না। আচ্ছা, এগুলো আসলে নিউ বাংলা নাটক সবই ইউটিউবের লিংক। আচ্ছা দেখেন, 4th পেজ থেকে আমরা শুরু করব। সব লিঙ্কডিনের লিংক। আচ্ছা, আমরা এই যে দেখতে পাচ্ছি, আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, পাচ্ছি। ওকে, ভেরি গুড। আচ্ছা দেখেন, এখানে আমরা নিউ বাংলা নাটক লিখে সার্চ করেছি। এরপর আমাদের প্রথম পেজে কিছু ইউটিউবের লিংক ছিল, সেকেন্ড পেজ এবং থার্ড পেজ পর্যন্ত আমাদের ইউটিউবের কিছু লিংক ছিল। ইউটিউবের লিঙ্কগুলো আমরা কাউন্ট করব না। ঠিক আছে, ইউটিউবের লিঙ্কের পরে এই যে দেখেন এখানে ইমেজ আছে, ইমেজের লিঙ্কগুলো আছে, ইমেজের লিঙ্কগুলো আমরা হচ্ছে এখান থেকে এই ইমেজের লিঙ্কগুলো হচ্ছে আমরা কাউন্ট করব না। কেমন? আচ্ছা, এই ইমেজের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, এগুলো 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 বাদ দিয়ে হচ্ছে আমরা দেখেন অন্যান্য যে ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে, ওয়েবসাইটগুলো যে আছে, এই ওয়েবসাইটগুলো থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে একটু অসুবিধা হবে, আমি অন্য আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি কিওয়ার্ড লিখে সার্চ করছি নিউ, আচ্ছা এই যে নিউ হিন্দি মুভি আসছে, এটা লিখেই সার্চ করি। আচ্ছা, নিউ হিন্দি মুভি আসছে, এগুলো হচ্ছে ইউটিউবের লিংক, এগুলো হচ্ছে লিস্ট, আর এখান থেকে হচ্ছে ওয়েবসাইটটা শুরু হচ্ছে, এখান থেকে। ওকে, এখন আমি এক্সপ্লেইন করছি। দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, দেখেন আমরা সার্চ করেছি নিউ হিন্দি মুভি, তাই না? আচ্ছা, নিউ হিন্দি মুভি সার্চ করার পরে এখানে গুগলে বেশ কিছু রেজাল্ট চলে আসছে। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনের মধ্যে বেশ কিছু ওয়েবসাইটের লিস্ট চলে আসছে। এটা প্রথম পেজ আমরা ভিজিট করতেছি, এরকম অসংখ্য পেজ আছে। ঠিক আছে, এখানে আমরা যদি রেজাল্ট দেখি, এখানে অসংখ্য পেজ আছে। অসংখ্য পেজের মধ্য দিয়ে আমরা প্রথম পেজটা নিয়ে আমরা কথা বলবো। এই অসংখ্য পেজের মধ্যে দেখেন প্রথমে এই ওয়েবসাইটগুলো প্রথম পেজে আছে। আচ্ছা, কেন এই ওয়েবসাইটগুলো প্রথম পেজে আসছে, কি কারণে, মানে এই প্রথম পেজে আসার জন্য কে দায়ী? ঠিক আছে, স্যার এসইও। এসইও দায়ী, এক্স্যাক্টলি। প্রথম পেজে আসার জন্য একমাত্র এসইও দায়ী। ঠিক আছে, তাহলে বুঝতে হবে এসইওর ইম্পর্টেন্সটা কতখানি বেশি, কত বেশি। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে দেখি যে কি ফরম্যাট, কিভাবে কোন ফরম্যাটে আসলে গুগল শো করে, গুগল ওয়েবসাইটকে কোন ফরম্যাটে শো করাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখেন একদম প্রথমে, এই যে একদম প্রথমে যেটা আছে একদম উপরে, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি যে এই যে মাউস এদিক ওদিক করছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে লিংকটা আছে এখানে, প্রথমে ওয়েবসাইটের একটা লিংক শেয়ার হয়ে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তো এই যে ওয়েবসাইটের একটা লিংক দেখতে পাচ্ছি, এই লিংকটাকে বলা হচ্ছে পারমালিংক। ওকে, এই লিংকটাকে বলা হচ্ছে পারমালিংক। ক্লিয়ার?
আচ্ছা, কথা হচ্ছে যে পার্মালিঙ্ক কেন বলা হচ্ছে, এই লিঙ্কটাকে পার্মালিঙ্ক কেন বলা হচ্ছে? পার্মালিঙ্ক কি? পার্মালিঙ্ক হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের আওতাধীনে যত লিঙ্ক থাকবে সবগুলোকে বলা হচ্ছে পার্মালিঙ্ক। কোনো একটা ওয়েবসাইটের আওতায় যত লিঙ্ক বিল্ড হবে, যত লিঙ্ক তৈরি হবে, সেই সবগুলো লিঙ্ককে বলা হচ্ছে পার্মালিঙ্ক। ক্লিয়ার? কোনো ওয়েবসাইটের আওতায় যত লিঙ্ক বিল্ড হবে, যত লিঙ্ক ক্রিয়েট হবে, সবগুলো লিঙ্ককে বলা হচ্ছে পার্মালিঙ্ক। যেমন হচ্ছে এই ওয়েবসাইটটার নাম হচ্ছে timesofIndia.indiatimes.com। এই ওয়েবসাইটটার নাম কিন্তু হচ্ছে indiatimes.com, আর এখানে হচ্ছে এটা হচ্ছে timesofIndia.indiatimes.com। ঠিক আছে, এরপরে দেখেন আছে এই যে এখানে কিছু আছে ডট ডট আছে, শেষে আছে লেটেস্ট মুভি। ওকে, লেটেস্ট মুভি পর্যন্ত এই পুরাটা নিয়ে একটা লিঙ্ক তৈরি হয়েছে। তো মেইন ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে timesofIndia.indiatimes.com। ঠিক আছে, indiatimes.com এইটা হচ্ছে মেইন ওয়েবসাইটের মেইন লিঙ্ক। আর টাইমস অফ ইন্ডিয়া যেটা আছে, এই টাইমস অফ ইন্ডিয়া এটা হচ্ছে সাবডোমেইন এরা ক্রিয়েট করেছে, সাবডোমেইন বোঝেন? আপনারা তো ডোমেইনই বোঝেন না, সাবডোমেইন কিভাবে বুঝবেন? স্যার ডোমেন থেকে যে আমরা এক্সট্রা হবে যে একটা ডোমেন তৈরি করব, ওটা সাবডোমেন বলছেন। হ্যাঁ, আপনি তো ভালো বুঝছেন, বাকিরা তো বোঝে নাই। তাহলে কি করা যাবে? ডোমেন হচ্ছে .com .net .org। আচ্ছা, ডোমেইন, আমরা ডোমেইন নিয়ে কথা বলি প্রথমে, কেমন? ডোমেইন, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে দুইটা জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে ডোমেইন এবং আরেকটা হচ্ছে হোস্টিং। ঠিক আছে, একটা ডোমেইন এবং আরেকটি হোস্টিং, এই দুইটা জিনিসের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। আচ্ছা, ডোমেইন কাকে বলে? ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে, ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে ডোমেইন বলা হচ্ছে। ওকে, ওয়েবসাইটের অ্যাড্রেস, আমরা এই যে গুগল মিট ইউজ করতেছি, ঠিক আছে, আমরা গুগল মিট ইউজ করতেছি না, meet.google.com। আচ্ছা, এই google.com এটা হচ্ছে একটা ডোমেইন। ঠিক আছে, facebook.com এটা হচ্ছে ডোমেইন। ক্লিয়ার? অর্থাৎ যত .com .org .net যত কিছু আছে সবগুলোকে আমরা ডোমেইন বলতেছি। অর্থাৎ কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে বলা হচ্ছে, লিঙ্কটাকে বলা হচ্ছে ডোমেইন। মনে থাকবে সবার? জি স্যার। আমরা সবাই বুঝতে পেরেছি ডোমেইন কি? কোনো ওয়েবসাইটের যে অ্যাড্রেস আছে, ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক বা অ্যাড্রেস আছে, সেই লিঙ্ক বা অ্যাড্রেসটাকে আমরা ডোমেইন বলতেছি। এই লিঙ্ক বা অ্যাড্রেসটাই হচ্ছে ডোমেইন। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে সাবডোমেইন কাকে বলে? সাবডোমেইন কাকে বলে? আচ্ছা, সাবডোমেইন হচ্ছে একটা ডোমেইনের আওতায় যদি আর একটা ডোমেইনের আওতায় যদি আরো কোনো ওয়েবসাইট মেক করা হয়, একটা ডোমেইনের আওতায় যদি অন্য কোনো ওয়েবসাইট তৈরি করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সাবডোমেইন। ঠিক আছে, আমরা অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট নাম শুনছি না? অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের আওতাধীন। ঠিক আছে, সে তার আওতায় থেকে কাজ করে, তার কমান্ড মেনে চলে। ঠিক আছে, তাই তাকে সাব অ্যাসিস্ট্যান্ট বলা হয়। ওকে, তো একইভাবে সাবডোমেইনটা হচ্ছে কোনো একটা ডোমেইনের আওতায় থাকবে, সে ওই ডোমেইনের আওতাধীনে অবস্থান করবে। ঠিক আছে, একটা ডোমেইন থেকে একটা সাবডোমেইন ক্রিয়েট করা হয়। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে indiatimes.com এটা হচ্ছে ডোমেইন নেম, indiatimes.com এটা হচ্ছে ডোমেইন নেম। ঠিক আছে, আর এটা সাবডোমেইন তৈরি করা হয়েছে timesofIndia.indiatimes.com। এই টোটালটা মিলে হচ্ছে একটা সাবডোমেইন। এই সাবডোমেইনটা কিসের আওতায়? indiatimes.com এই ডোমেইনের আওতায়।
আচ্ছা, কারো একটা মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, প্লিজ মাইক্রোফোনটা মিউট করে রাখেন। আচ্ছা, যেমন এই যে গুগল মিট আমরা ইউজ করতেছি, দেখেন এই যে meet.google.com, এই যে meet.google.com এতটুকু আছে, এই যে meet.google.com, এই meet.google.comটা দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন। google.com এটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে? google.com হচ্ছে মেইন ডোমেইনের নাম হচ্ছে google.com, এর সামনে মিট আসছে, meet.google.com, এটা হচ্ছে সাবডোমেইন, ঠিক আছে? meet.google.com এটা হচ্ছে সাবডোমেইন, ঠিক আছে? মনে থাকবে সবার? ওকে, এরপর হচ্ছে এই যে পুরো যে লিঙ্কটা আছে, আমরা কিন্তু এই যে আজকে ক্লাসের লিঙ্কটা পেয়েছি না? আমরা দেখেন আজকে একটা ক্লাসের লিঙ্ক পেয়েছি, এর আগেই পেয়েছিলাম। এই যে ক্লাসের লিঙ্কটা আছে, এই যে পুরো লিঙ্কটা meet.google.com/ হ্যাঁ, এই যে ক্লাসের লিঙ্কটা, বাকি যে লিঙ্কটা আছে, যেহেতু ক্লাস ভিডিও হচ্ছে লিঙ্কটা আমার বলা যাবে না, তো এই যে ক্লাসের যে লিঙ্কটা আছে, তো এই লিঙ্কটা হচ্ছে টোটালটা হচ্ছে এটা পারমালিঙ্ক। কেন পারমালিঙ্ক বলা হচ্ছে? কারণ এটা একটা ডোমেইনের, অর্থাৎ এই সাবডোমেইনটার আওতায় এই লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? যার কারণে এটাকে পারমালিঙ্ক বলা হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম যে ডোমেইন কি, সাবডোমেইন কি এবং পারমালিঙ্ক কি? কোনো একটা ডোমেইনের আওতায় যদি আরেকটা ওয়েবসাইট বা ডোমেইন তৈরি করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সাবডোমেইন। আর ডোমেইন হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের মেইন অ্যাড্রেসটাকে ডোমেইন বলা হচ্ছে। ওই অ্যাড্রেসের আওতায় যদি যতগুলো ওই অ্যাড্রেসের আওতায় যতগুলো লিঙ্ক তৈরি করবেন আপনি, সবগুলোকে বলা হচ্ছে পারমালিঙ্ক। আমি কি বোঝাতে পেরেছি? আপনারা কি আছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে হচ্ছে এটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের পারমালিঙ্ক, এই যে এইটা হচ্ছে পারমালিঙ্ক, ঠিক আছে? তো এই যে পারমালিঙ্কটা আমরা পাচ্ছি, এই যে এইটা হচ্ছে পারমালিঙ্ক, এই যে পারমালিঙ্কটা আমরা পেয়েছি, এই পারমালিঙ্কের মধ্যে দেখেন আমাদের কিওয়ার্ডটা কি আছে, নিউ, আমাদের কি কিওয়ার্ডটা কি? নিউ হিন্দি মুভি, ঠিক আছে? তো এই যে নিউ হিন্দি মুভি, এই যে কিওয়ার্ডটা আমরা সার্চ করেছি, এই পারমালিঙ্কের মধ্যে কি কিওয়ার্ড আছে? একটু খেয়াল করে দেখেন তো, এই পারমালিঙ্কটার মধ্যে কি কিওয়ার্ড আছে? শুধু হিন্দি মুভি লেখা আছে। আচ্ছা, হিন্দি মুভি, হিন্দি না, এখানে লেটেস্ট মুভি আছে, দেখেন এই যে উপরে দেখেন লেটেস্ট মুভি। আপনার পারমালিঙ্কটা খেয়াল করুন, এই যে দেখেন লেটেস্ট মুভি লেখা আছে, ওকে? তার আগে দেখেন দেয়া আছে টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, দেখেন ইন্ডিয়া একটা ইন্ডিয়ার মধ্যে। আচ্ছা, হিন্দি ল্যাঙ্গুয়েজটা কোথায় আছে? ইন্ডিয়ায়, রাইট? তার মানে ইন্ডিয়াটাও হচ্ছে একটা রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে? ইন্ডিয়াটাও হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, ইন্ডিয়া, ইন্ডিয়ান, ঠিক আছে? তারপর হচ্ছে এরকম রিলেটেড কিওয়ার্ড আরও আমরা এখানে খুঁজে পাবো, আমরা আস্তে আস্তে চেক করছি। আচ্ছা দেখেন, তো এখানে হচ্ছে নিউ হিন্দি মুভি লিখে আমরা সার্চ করেছি। নিউ হিন্দি মুভির মধ্যে এখানে আমরা এই যে মুভিটা পেয়েছি। আচ্ছা দেখেন, মুভি হুবহু মিলে গেছে, মুভি আর মুভি, তাই না? মুভি আর মুভিজ একে তো কথা, তাই না? মুভি আর মুভিজ, এখানে মুভিটা কিন্তু হুবহু মিলে গেছে। আচ্ছা, লেটেস্ট আর নিউ কি একই জিনিস না? লেটেস্ট আর নিউ এই দুটো শব্দ কি একই কিনা? হ্যাঁ হ্যাঁ, এগুলো সিনোনিম। নিউ এর সিনোনিম হচ্ছে লেটেস্ট, ঠিক আছে? রিসেন্ট, লেটেস্ট, নিউ, ওকে? এগুলো হচ্ছে সিনোনিম। তো লেটেস্ট আর নিউ কিন্তু একই কথা। তার মানে এখানে দেখেন নিউ মুভিটা ইউজ হয়েছে, আর এখানে পারমালিঙ্কের মধ্যে মুভি আছে, লেটেস্ট আছে, এই দুটো কিওয়ার্ড আছে। আচ্ছা, দেন আমরা পারমালিঙ্কের পরে হচ্ছে এই যে এখানে যে আমাদের টাইটেল আছে, আপনাকে দেখতে পাচ্ছেন টাইটেল,
এটা হচ্ছে টাইটেল, আমি মার্ক করে রেখেছি, হ্যাঁ আমি আচ্ছা। সিলেক্ট করে দিয়েছি টাইটেল, এই হচ্ছে টাইটেল। তাহলে হচ্ছে এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। তাহলে এখানে তিনটা ক্যাটাগরিতে ওয়েবসাইটগুলো শো করছে গুগল সার্চ ইঞ্জিনে। যেমন হচ্ছে উপরে ছিল একটা পারমালিঙ্ক, উপরের এটা হচ্ছে পারমালিঙ্ক, তারপরে যেটা এখন মার্ক করে রেখেছি এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। এরপর হচ্ছে নিচে আর একটা আছে, নিচে এই যে 2 লাইন 1.5 লাইন 2 লাইনের মধ্যে আছে একটা, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, মনে থাকবে। তাহলে তিনটা জিনিস কি 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 একটা হচ্ছে পারমালিঙ্ক, একটা টাইটেল, আর একটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, মনে থাকবে এই তিনটা জিনিস। স্যার পারমালিঙ্ক, টাইটেল এবং মেটা ডেসক্রিপশন, এই তিনটা জিনিস মিলে হচ্ছে গুগলে ইন্ডেক্স করছে। কোনো একটা ওয়েবসাইটের এই তিনটা জিনিস গুগলে হাইলাইট হচ্ছে, ইন্ডেক্স হচ্ছে, ঠিক আছে। তো এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসের মধ্যে আমরা কিওয়ার্ড খুঁজবো। নিউ হিন্দি মুভি হচ্ছে আমাদের আজকে সার্চিং কিওয়ার্ড। আচ্ছা, এই সার্চ করার পরে এই ওয়েবসাইটগুলো চলে এসেছে। এর মধ্যে আমরা এই টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া india.indiatimes.com এই ওয়েবসাইটটা আমরা দেখছি। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমরা দেখেছি যে টাইটেল অর্থাৎ পারমালিঙ্কের মধ্যে আমরা খুঁজে পেয়েছি লেটেস্ট মুভি। এখন আমরা টাইটেলের মধ্যে দেখব কি কি আছে। টাইটেলের মধ্যে দেখেন আছে লেটেস্ট হিন্দি মুভি। দেখেন হিন্দি মুভি হুবহু মিলে গেছে, মিলছে না? এই হিন্দি মুভি আর এই হিন্দি মুভি হুবহু মিলে গেছে। এখানে লেটেস্ট হিন্দি মুভি, তার মানে কি নিউ হিন্দি মুভি আর লেটেস্ট হিন্দি মুভি সেম কিনা? একই কিনা? একই, কিন্তু নিউ হিন্দি মুভি আর লেটেস্ট হিন্দি মুভি একই কথা। আচ্ছা, দেন হচ্ছে লিস্ট অফ, এখানে একটা সেপারেটর ইউজ করা হয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে সেপারেটর ইউজ করা হয়েছে, এই সেপারেটরের আগে এবং পরে কিন্তু স্পেস দেয়া আছে। দেখেন, খেয়াল করে দেখেন, সেপারেটরের আগে এবং পরে স্পেস দেওয়া হয়েছে। সেপারেটরের আগে এবং পরে স্পেস ইউজ করতে হয়। এবং এই সেপারেটরটা কেন ইউজ করেছে? এই সেপারেটরটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি সেপারেটর, ঠিক আছে। এই সেপারেটর নিয়ে আমরা আরও কথা বলবো পরবর্তীতে। আচ্ছা, এখানে হচ্ছে লেটেস্ট হিন্দি মুভি, তারপর হচ্ছে লিস্ট অফ নিউ হিন্দি ফিল্মস। আচ্ছা, ফিল্মস আর মুভি কি সেম কিনা? তাহলে দেখেন এখানে টেকনিক্যালি তারা একই কিওয়ার্ড দুইবার ইউজ করেছে। দেখছেন কিভাবে, কি টেকনিক্যালি দুইটা কতটা স্মার্টলি তারা একই কিওয়ার্ড দুইবার ইউজ করেছে একটা টাইটেলের মধ্যে। লেটেস্ট হিন্দি মুভিজ, আবার লিখছে লিস্ট অফ নিউ হিন্দি ফিল্মস, নিউ হিন্দি ফিল্মস, ঠিক আছে, রিলিজেস 2021। ওকে, তাহলে দেখছেন এখানে কিওয়ার্ডের ব্যবহারগুলো কিভাবে করেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই নিউ হিন্দি মুভির মধ্যে এই যে আমরা এখানে হচ্ছে পারমালিঙ্কে খুঁজে পেলাম লেটেস্ট মুভি, তারপর হচ্ছে আমরা টাইটেলে খুঁজে পেলাম লেটেস্ট হিন্দি মুভি, তারপর হচ্ছে নিউ হিন্দি ফিল্মস, ঠিক আছে। এখানে এই কিওয়ার্ডগুলো খুঁজে পেয়েছি। দেন হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন দেখার পালা। এখন আমরা মেটা ডেসক্রিপশন অবজার্ভ করে দেখতে পাচ্ছি যে এখানে আছে লেটেস্ট হিন্দি মুভি, এখানেও আছে লেটেস্ট হিন্দি মুভি, ঠিক আছে। এখানে দেখেন লেটেস্ট হিন্দি মুভি আছে, লেটেস্ট হিন্দি মুভি, তারপর আছে দেখেন চেক আউট দ্য লিস্ট অফ অল লেটেস্ট হিন্দি মুভিজ, আবার লেটেস্ট হিন্দি মুভি, ঠিক আছে। তাহলে লেটেস্ট হিন্দি মুভি আর নিউ হিন্দি মুভি কিন্তু সেম জিনিস, এবং লেটেস্ট হিন্দি মুভি এনারা এখানে দুইবার ইউজ করেছেন। তারপরে দেখেন রিলিজ ইন 2021 অ্যালং উইথ ট্রেইলার্স, ট্রেইলার্স, ট্রেইলার্স বুঝতে হবে, মুভি রিলেটেড কিওয়ার্ড ট্রেইলার্স, ঠিক আছে। মুভি রিলেটেড কিওয়ার্ড রিলিজ, মুভি রিলেটেড কিওয়ার্ড, তারপর হচ্ছে ট্রেইলার্স ইউজ করা হয়েছে, মুভি রিলেটেড কিওয়ার্ড, অ্যান্ড রিভিউজ, রিভিউজ, ঠিক আছে, ট্রেইলার্স অ্যান্ড রিভিউজ মুভি রিলেটেড কিওয়ার্ড। দেন এখানে ইউজ করা হয়েছে অলসো ফাইন্ড ডিটেলস অফ থিয়েটার্স, থিয়েটার্স, ঠিক আছে, থিয়েটার্স, থিয়েটার্স এটাও কিন্তু মুভি রিলেটেড কিওয়ার্ড। তাহলে দেখেন একটা
একটা ডেসক্রিপশনের মধ্যে এনারা কত টেকনিক্যালি কতগুলো কিওয়ার্ড ইউজ করেছেন এবং সেগুলো মুভি রিলেটেড কিওয়ার্ড এবং হুবহু হচ্ছে নিউ হিন্দি মুভি এই টাইপসের কিওয়ার্ড ইউজ করেছে, যার কারণে নিউ হিন্দি মুভি লেখার পরে এই ওয়েবসাইটটা প্রথমে এসেছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কত স্মার্টলি কিওয়ার্ডের ব্যবহার করেছে এনারা, যার কারণে কিন্তু এই ওয়েবসাইটটা সামনে আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন অলসো ফাইন্ড ডিটেলস অফ থিয়েটার্স, এই যে থিয়েটার্সের কথা বললাম আমরা, দেন ইন হুইচ লেটেস্ট হিন্দি, এরপরে ডট 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 ডট, তার মানে এখানে আরও ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশন ছিল কিন্তু সেটা দেখাচ্ছে না গুগল। কেন? কারণ গুগলের এই গুগল ইন্ডেক্স করার একটা সীমাবদ্ধতা আছে। ওকে, এখানে দেখেন এই টাইটেলটাও কিন্তু টাইটেলের শেষেও কিন্তু ডট 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 আছে, তার মানে এই পর্যন্ত শো করছে, এর বেশি শো করবে না। এখানেও দেখেন ডট ডট ইউজ করা হয়েছে, এই যে পারমালিঙ্কের মধ্যেও পারমালিঙ্কও যদি অতিরিক্ত লম্বা হয়ে যায় তাহলে কিন্তু ডট 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 চলে আসবে। ঠিক আছে, তার মানে মাথায় রাখতে হবে আপনাকে পারমালিঙ্কে, টাইটেলে অথবা মেটা ডিসক্রিপশনে যখনই আপনি কিওয়ার্ডের ব্যবহার করবেন চেষ্টা করবেন কিওয়ার্ডগুলোকে প্রথমের দিকে রাখার। কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ড এবং কিওয়ার্ড সিনোনিম এগুলোকে আপনার প্রথমের দিকে রাখার চেষ্টা করবেন। কেন? কারণ পরবর্তীতে একটা নির্দিষ্ট পরিমাণ, এখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে এই পরিমাণ হয়ে যাওয়ার পরে বাকিগুলো আর শো করবে না, বাকিগুলো ডট 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 হিসেবে চলে আসবে। তো এই যে এই পরিমাণ চলে আসার পরে ডট ডট আসছে, তার মানে কি আপনার যদি এই লেটেস্ট হিন্দি মুভি যদি এটা শেষের দিকে থাকতো, এই ডট ডটের পরে যদি থাকতো, তাহলে কিন্তু এই লেটেস্ট হিন্দি মুভি এটা শো করতো না, যার কারণে এরা প্রথমেই ইউজ করেছে, প্রথমের দিকে কিওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করেছেন। ঠিক আছে, তো এই যে প্রথমের দিকে কিওয়ার্ডগুলো চেষ্টা করেছেন ইউজ করার জন্য, যার কারণেই এদের শেষে যদি ডট ডট থাকে নো প্রবলেম। ডট ডটের পরে যদি আমাদের কিওয়ার্ড না থাকে তাহলে সেন্টেন্স কমপ্লিট করার অর্থে, করার জন্য, করার স্বার্থে এনারা হচ্ছে এই যে ডট ডটের পরেও আরও লিখেছেন। ঠিক আছে, কিন্তু সেটা না আসলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো প্রথমের দিকে ইউজ করতে হবে। তবে সব থেকে ভালো হয় যদি আমরা এই এনাদের রুলসটা মেনে চলি। যেমন এই মেটা ডিসক্রিপশনের জন্য 160 ক্যারেক্টার, এখন কথা হচ্ছে ক্যারেক্টার কি 160 ক্যারেক্টার কাকে বলা হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ক্যারেক্টার কিভাবে কাউন্ট করব, ক্যারেক্টার কিভাবে কাউন্ট করব সেটা হচ্ছে আমরা যদি ওয়ার্ড কাউন্টার নামের একটি ওয়েবসাইট আছে, ওয়ার্ড কাউন্টার COUNTER ওয়ার্ড কাউন্টার যদি এখানে সার্চ করি, সার্চ করার পর আমরা দেখতে পাবো এটা হচ্ছে ওয়ার্ড কাউন্টারে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখানে একটা বক্স চলে আসছে, এখানে লেখা যাবে, এখানে লিখলে এরা ওয়ার্ড কাউন্ট করে দেবে, ওয়ার্ড এবং ক্যারেক্টার। এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা কিছুই লিখিনি, তাই 0 ওয়ার্ড অ্যান্ড 0 ক্যারেক্টার দেখাচ্ছে। ঠিক আছে, সো এখানে কত ক্যারেক্টার পর্যন্ত আমরা মেটা ডিসক্রিপশন লিখতে পারবো, 160 অর্থাৎ 160 ক্যারেক্টার পর্যন্ত আমরা মেটা ডিসক্রিপশনটা লিখতে পারবো। সো 160 ক্যারেক্টার এখানে যখন আমরা লিখবো, যেমন এটাকে যদি আমরা কপি করে নিয়ে এসে যদি এখানে আমরা পেস্ট করি, তাহলে আমরা দেখতে পাবো এনারা কতগুলো ইউজ করেছেন। দেখেন এনারা ইউজ করেছেন কতগুলো ক্যারেক্টার, 172 অর্থাৎ 172 ক্যারেক্টার ইউজ করেছেন। ঠিক আছে, 172 ক্যারেক্টার ইউজ করেছেন। এখানে ডট ডট এবং স্পেস সবগুলো কাউন্ট হয়েছে, অর্থাৎ স্পেস যদি দেন তারপরেও কিন্তু আপনার এখানে কাউন্ট হবে। যেমন আমি যে স্পেস ইউজ করলাম এখানে কাউন্ট হচ্ছে। ওকে, আপনারা কি আছেন না ঘুমিয়ে গেছেন? আচ্ছা, কোনো সারা শব্দ পাচ্ছি না তো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা এখানে স্পেস দিলেও কিন্তু স্পেসটাও কাউন্ট হবে। আচ্ছা, এই যে শেষের ডট ডটগুলো কেটে দিলাম, আমরা শেষের ডট ডট কেটে দিলাম। দেখেন 168 পর্যন্ত এখানে শো করেছে। আমাদের সব থেকে বেটার হবে 160-র মধ্যে আমাদের মেটা ডিসক্রিপশনটা কমপ্লিট করা, 160 ক্যারেক্টার। ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়াল। এটা মেটা ডিসক্রিপশন লেখার জন্য 160 ক্যারেক্টার হচ্ছে আইডিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে মাপ, আদর্শ মাপ। ঠিক আছে, মনে থাকবে সবার 160 ক্যারেক্টার।
সো আমরা এই ওয়ার্ড কাউন্টার ইউজ করব যখন মেটা ডেসক্রিপশন লিখব, এই ওয়ার্ড কাউন্টার ইউজ করব, তাহলে আমরা এখানে ক্যারেক্টারটা দেখতে পাবো 160 ক্যারেক্টারের মধ্যে আমরা হচ্ছে এই মেটা ডেসক্রিপশনটা লেখা ট্রাই করব। আর যদি এমন হয় যে কারোর মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, মাইক্রোফোন মিউট করেন। শ্রী স্বপনশীল আপনার মাইক্রোফোন মিউট করেন। ওকে, এই যে দেখেন, তো এখানে হচ্ছে যদি এমন হয় যে আপনি 160 ক্যারেক্টার লিখেছেন, লেখার পরেও আপনার কিছু সেন্টেন্সের বাকি অংশ আছে যেটা না লিখলে সেন্টেন্সটা কমপ্লিট হবে না, তখন আপনি সেন্টেন্স কমপ্লিট করার স্বার্থে আপনি লিখতে পারেন, ঠিক আছে? আপনি লিখতে পারেন, কিন্তু সেটা শো হবে না, গুগলের মধ্যে শো হবে না। তাই আপনাকে চেষ্টা করতে হবে প্রথমের দিকে কিওয়ার্ডগুলো রাখার। ওকে, ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা জানলাম গুগলে কিভাবে ইন্ডেক্স হয়, গুগলে একটা ওয়েবসাইট কিভাবে ইন্ডেক্স হয়। গুগলে ইন্ডেক্স হওয়ার শর্ত হচ্ছে তিনটা। একটা হচ্ছে পারমালিঙ্ক, তিনটা জিনিস শো করবে। একটা হচ্ছে পারমালিঙ্ক, একটা হচ্ছে টাইটেল, আর একটা কি বলেন তো? মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন, এক্স্যাক্টলি, মেটা ডেসক্রিপশন। ভেরি গুড, আপনারা তো খুব ফাস্ট, কুইক লার্নার, ভেরি গুড। তাহলে হচ্ছে তিনটা জিনিস শো করে। একটা হচ্ছে টাইটেল, আপনারা কিন্তু নোট করে রাখতে পারেন। আপনারা কিন্তু যখন ক্লাস করছেন, আপনারা ক্লাসের সামনে একটা ছোট্ট প্যাড বা একটা ছোট্ট খাতা, একটা খাতা কলম নিয়ে কিন্তু বসতে পারেন, ঠিক আছে? আপনারা নোট করে নিতে পারেন, ঠিক আছে? এটা সব থেকে ভালো হয়। তাহলে হচ্ছে একটা টাইটেল, একটা হচ্ছে পারমালিঙ্ক প্রথমে, একটা পারমালিঙ্ক, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই তিনটা জিনিস নিয়ে গুগলে কোনো একটা ওয়েবসাইট ইন্ডেক্স হয়, ঠিক আছে? এই তিনটা জিনিসের মধ্যেই আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। আপনি যে কিওয়ার্ডের উপরে আপনার ওয়েবসাইটটাকে হাইলাইট করতে চাচ্ছেন, আপনার ফেসবুক পেজটাকে হাইলাইট করতে চাচ্ছেন, অথবা আপনার ইউটিউব ভিডিওটাকে হাইলাইট করতে চাচ্ছেন, সেই তিনটা জায়গাতেই আপনাকে এই সেই কিওয়ার্ডটাকে আপনার প্রপারলি ইউটিলাইজ করতে হবে। বাট এখানে আরো কথা আছে। কথা হচ্ছে স্প্যামিং করা যাবে না, কিওয়ার্ড স্প্যামিং করা যাবে না। এখন কথা হচ্ছে কিওয়ার্ড স্প্যামিং কি? কিওয়ার্ডের অতিরিক্ত ব্যবহারকে বলা হচ্ছে কিওয়ার্ড স্প্যামিং, ঠিক আছে? অতিরিক্ত ব্যবহারকে বলা হচ্ছে কিওয়ার্ড স্প্যামিং। অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। এনারা কিন্তু চাইলে এই টাইটেল এবং মেটা ডেসক্রিপশনে লিখে দিতে পারতেন নিউ হিন্দি মুভি, 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 তাই না? বারবার রিপিট করতে পারতেন কিনা? তাহলে সরি, আচ্ছা, লিমিট কত দূর স্যার? লিমিট কত দূর? হ্যাঁ, লিমিট নিয়েও আমরা কথা বলবো। আচ্ছা, এনারা কিন্তু চাইলে বারবার নিউ হিন্দি মুভি, এই পুরো টাইটেল, এই পুরো মেটা ডেসক্রিপশন জুড়ে, এই পুরো মেটা ডেসক্রিপশনটা জুড়ে শুধু নিউ হিন্দি মুভি লিখে এনারা এটা পাবলিশ করতে পারতেন। কিন্তু এভাবে যদি পাবলিশ করেন, তাহলে গুগলের যে রোবট আছে, গুগল যে রোবট দ্বারা নিয়ন্ত্রিত, আপনারা কি জানেন গুগল রোবট দ্বারা নিয়ন্ত্রিত? আপনারা জানেন? না। আচ্ছা, গুগল, আমি একটু বলি, গুগল হচ্ছে বট, এটাকে গুগল বট বলা হয়, গুগল বট, BOT, বট, ঠিক আছে? গুগল বট বা রোবট, ঠিক আছে? সো এটা একটা হচ্ছে রোবট, একটা সফটওয়্যার, ঠিক আছে? এই রোবোটিক ভাবে গুগল নিয়ন্ত্রিত। কোনো মানুষ, কোনো হিউম্যান কিন্তু এই কাজগুলো করে না, এই ইন্ডেক্সের কাজগুলো কোনো হিউম্যান করে না, অটোমেটেড হয়ে যায়। কারণ হিউম্যানের পক্ষে এত ওয়েবসাইট ইন্ডেক্স করা ইম্পসিবল, এবং এত প্রপারলি, এত সুন্দরভাবে ইন্ডেক্স করা ইম্পসিবল। এটা গুগল বট করে থাকে, ঠিক আছে? গুগল রোবট করে থাকে, তাকে যেভাবে কমান্ড করে দেয়া আছে সেভাবে সে ইন্ডেক্স করে। সো গুগল বট আর
আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি মানুষকে দিয়ে এটা হ্যান্ডেল করা হইতো, মানুষ তো জানেন কিরকম স্বভাবের, তাই না? গুগলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি অনেকেই আছেন যারা গুগলে জব করেন। হ্যাঁ, গুগলের ডিরেক্টর আমাদের বাংলাদেশি। হ্যাঁ, সে হচ্ছে AIUB স্টুডেন্ট। যাই হোক, তো এই যে যারা আছেন এনারা কিন্তু তখন দেখা যাচ্ছে তখন কিন্তু ঘুষ দিয়ে কাজ হইতো, যে ভাই আমার ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসেন, আমি কিছু টাকা দিচ্ছি। বোঝা গেছে আমার কথা? আমাদের তো স্বভাবই এরকম, যার কারণেই হিউম্যান দিয়ে এটা পরিচালনা করা হয় না। ঠিক আছে, কোনো হিউম্যান দিয়ে এটাকে ম্যানেজ করা হয় না। সো সবগুলো ইন্ডেক্স, যতগুলো ইন্ডেক্স করে সবগুলো রোবোটিক ভাবে ইন্ডেক্স হয়, এখানে কোনো 2 নাম্বারের সুযোগ নেই। সো এখানে হচ্ছে অতিরিক্ত যখনই আপনি কিওয়ার্ড ইউজ করবেন, যখনই আপনি স্প্যামিং করবেন কিওয়ার্ড, তখনই হচ্ছে আপনাকে গুগল বট আর ইন্ডেক্স করবে না, বা দেখা যাচ্ছে সেটাকে স্প্যামিং হিসেবে কাউন্ট করবে এবং আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজে সারা দিন খুঁজলেও গুগলে আপনি আপনার নিজের সাইট খুঁজে পাবেন না। বোঝাইতে পারছি আমি? মানুষ তো পরের কথা, আপনি নিজেই খুঁজে পাবেন না, একদম শেষের দিকে লাস্ট পেজে আপনি গিয়ে পড়ে আছেন। সো স্প্যামিং করা যাবে না। এখন কথা হচ্ছে তাহলে কত পার্সেন্ট কিওয়ার্ডের ব্যবহার করা যাবে, কত পার্সেন্ট, হাউ মাচ কিওয়ার্ড ইউ শুড ইউজ। ঠিক আছে, তাহলে হচ্ছে কত পার্সেন্ট কিওয়ার্ড ইউজ করা যাবে, কত পার্সেন্ট কিওয়ার্ড ইউজ করার রাইট দিচ্ছে গুগল। এখানে 2.5% কিওয়ার্ডের ব্যবহার করা যাবে। ঠিক আছে, কত পার্সেন্ট? 2.5% কিওয়ার্ড ইউজ করা যাবে। 2.5%। 2.5% কাকে বলা হচ্ছে? 100 বারে 2.5 বার ইউজ করা যাবে, অর্থাৎ 200 বারে 200টা যদি আপনার আর্টিকেলের ওয়ার্ড যদি 200 ওয়ার্ড থাকে, ঠিক আছে, যেমন হচ্ছে এই মেটা ডেসক্রিপশনটার ওয়ার্ড হচ্ছে 29 বার। ঠিক আছে, এই মেটা ডেসক্রিপশনের ওয়ার্ড হচ্ছে 29, অর্থাৎ 29 বার। 29 বারে তাহলে কতবার ইউজ করা যেতে পারে? একবার ইউজ করা যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ আপনি 2.5% ইউজ করার সুযোগ পাবেন। 100 বারে একটা কিওয়ার্ড আপনি রিপিট করতে পারবেন 2 বার, সরি 2.5 বার। ঠিক আছে, আর 200 যদি আপনার যদি ওয়ার্ড হয় 200 ওয়ার্ড হয়, তাহলে আপনি সেখানে 5 বার ইউজ করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করি, আমি আপনাদেরকে রিকমেন্ড করছি যে 2 বারের বেশি কিওয়ার্ড ইউজ করবেন না। ঠিক আছে, এটা আমার কথা, এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করছি 2 বারের বেশি কিওয়ার্ড ইউজ করবেন না। কারণ আমি অ্যাজ এ এসইও এক্সপার্ট আমি খুব ভালোভাবে অ্যানালাইজ করে দেখেছি, খুব ভালোভাবে অবজার্ভ করে দেখেছি যে 2 বারের বেশি কিওয়ার্ড ইউজ করলে সেটা স্প্যামিং হয়ে যায়, অনেক সময় স্প্যামিং করে নেয় এবং ওই সাইট কখনো ফ্রন্টের দিকে আসে না। ঠিক আছে, আচ্ছা আমি আমার একটি ওয়েবসাইট দেখাচ্ছি, আমার ওয়েবসাইট দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এই যে গুগলে এখানে এসে সার্চ করলাম, আমি গুগলে সার্চ করছি এডুকেশন ইন্স্যুরেন্স মিনিং। এই যে আমি এডুকেশন ইন্স্যুরেন্স মিনিং লিখে সার্চ করলাম। ঠিক আছে, এডুকেশন ইন্স্যুরেন্স মিনিং লিখে সার্চ করার পরে দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে বেশ কিছু ওয়েবসাইট আসছে কিনা, এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে। দেখেন, এডুকেশন ইন্স্যুরেন্স লিখে সার্চ করার পর, ইন্স্যুরেন্স মিনিং লিখে সার্চ করার পর অনেক ওয়েবসাইট আসছে। এই এতগুলো ওয়েবসাইটের মধ্যে এই যে এখানে যে দেখেন, এটার কিন্তু আর্টিকেল, এই আর্টিকেলটা কিন্তু গুগল পার্সোনালি শো করাচ্ছে। আর এখান থেকে হচ্ছে শুরু হচ্ছে সার্চ ইঞ্জিন। আচ্ছা, এই যে এখান থেকে সার্চ ইঞ্জিন শুরু হচ্ছে এবং এই যে এডুকেশন ইন্স্যুরেন্স মিনিং লিখে সার্চ করেছি, একদম প্রথমের যে ওয়েবসাইটটা আছে এখানে দেখেন হোয়াট ইজ এডুকেশন ইন্স্যুরেন্স টাইপ পারপাস। ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা হচ্ছে আমার ওয়েবসাইট। ঠিক আছে, এই যে webstarbd.com এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে যদি আপনারা ক্লিক করেন, একদম প্রথমের ওয়েবসাইটটাই হচ্ছে আমার ওয়েবসাইট, এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট।
এই যে এটা হচ্ছে এডুকেশন ইন্স্যুরেন্স নিয়ে আমার আর্টিকেল লেখা। এই যে এখানে হচ্ছে এই যে দেখেন বাই মামুনুর রশিদ আমার নাম দেয়া আছে, আমি হচ্ছে এই ওয়েবসাইটের ওনার অথর, ঠিক আছে। তো এই যে দেখেন এই ওয়েবসাইটটা একদম গুগলের ফ্রন্টে এই কিওয়ার্ড ধরে হিট করেছে, এই কিওয়ার্ড ধরে আমরা খুঁজে পাচ্ছি। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনাকে সাজেস্ট করছি, আপনাদেরকে সবাইকে সাজেস্ট করছি যে আপনারা, ঠিক আছে, বিশেষ করে আপনারা 2%-এর বেশি কেউ কিওয়ার্ড ইউজ করবেন না, ঠিক আছে। আপনাকে ক্লিয়ার আমার কথার সাথে একমত? 2%-এর বেশি কেউ 2% বেশি কেউ কিওয়ার্ড ইউজ করবে না। ওকে, ভেরি গুড। আচ্ছা, 2%-এর বেশি কিওয়ার্ড ইউজ করলেই সেটা স্প্যামিং হয়ে যাবে, স্প্যামিং হিসেবে গুগল এটাকে কাউন্ট করে ফেলবে। আর একবার স্প্যামিং করলে ওই ওয়েবসাইট কখনো আর আপনার হিট করবে না, কোনো ইউআরএল দিয়ে আপনি আর সেটাকে হিট করাতে পারবেন না, র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন না। আচ্ছা দেখেন, তাহলে 2% কিওয়ার্ড ইউজ করবেন। এখানে দেখেন, এখানে টেকনিক্যালি এই কিওয়ার্ডটা 2বার ইউজ করেছে এবং খুব অল্প সময়ের অল্প জায়গার মধ্যে ইউজ করেছে। এটা কিন্তু আপনাদের একটা কোশ্চেন হতে পারতো, আপনারা কিন্তু কেউ কোশ্চেন করছেন আমাকে, ইটস ভেরি ব্যাড। এই যে দেখেন লেটেস্ট হিন্দি মুভি, এখানে কিন্তু মাত্র ওয়ার্ড আছে, আমরা দেখেছি ওয়ার্ড খুঁজে পেয়েছি মাত্র 29টা ওয়ার্ড, তাই না? 29টা ওয়ার্ডের মধ্যে এনারা এই যে লেটেস্ট হিন্দি মুভি, এই লেটেস্ট হিন্দি মুভি শব্দটা 2বার ইউজ করছেন। এই যে দেখেন এখানে 2বার ইউজ করছেন লেটেস্ট হিন্দি মুভিজ, আবার দেখেন লেটেস্ট হিন্দি মুভিজ 2বার ইউজ করেছেন, কিন্তু তারপরেও কিওয়ার্ড স্প্যামিং হয়নি মাত্র 29 বারে। আমি তো বলেছি 100 বারে, 100 ওয়ার্ডের মধ্যে 2বার কিওয়ার্ড ইউজ করতে, এনারা তো 29 বারেই 2বার ইউজ করছেন, তাহলে স্প্যামিং কেন হলো না? এই কোশ্চেনটা কিন্তু আমাকে করা উচিত ছিল। ঠিক আছে, আপনারা কিন্তু কেউ এই কোশ্চেনটা আমাকে করেননি। আচ্ছা, তারপর আমি কেন স্যার, কেন হলো না, কেন? হ্যাঁ, কেন হলো এটা আমি বলে দিচ্ছি। এখানে দেখেন লেটেস্ট হিন্দি মুভি, এটা লেখার পরে একটা ক্লোন ইউজ করা হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন এই ক্লোনটা? এখানে একটা ক্লোন ইউজ করা হয়েছে, লেটেস্ট হিন্দি মুভিজ, এটার পরে একটা ক্লোন ইউজ করা হয়েছে। এই যে টেকনিক্যালি এই ক্লোনটা ইউজ করছে, এরপরে এটা ডেসক্রিপশন দিয়েছেন, ঠিক আছে। দেখেন কতটা টেকনিক এখানে ইউজ করা হয়েছে। এখানে এই ক্লোনটার মানে হচ্ছে কি, এই কোনো একটা কিছু লিখে একটা যখন আমরা ক্লোন দিই, দ্যাট মিন্স এটা হচ্ছে টপিক, এটা হচ্ছে টপিক, ঠিক আছে। ক্লোনের আগের অংশটা হচ্ছে টপিক, আর এইটা হচ্ছে ওই টপিকের, আর ক্লোনের পরের বাকি অংশটা হচ্ছে ওই টপিকের হচ্ছে এটা ডিটেলস, ঠিক আছে, ওই টপিকের ডিটেলস। যার কারণে এরা টপিকটাও চুজ করছে লেটেস্ট হিন্দি মুভি, এই কিওয়ার্ডটাকে এনারা টপিক বানিয়েছেন, এবং এই কিওয়ার্ডটাকেই আবার এখানে ডিটেলসের মধ্যে, অর্থাৎ এখানে ডেসক্রিপশনের মধ্যে লিখে ফেলেছেন, ঠিক আছে। যার কারণে এটা স্প্যামিং হয়নি। কত স্মার্টলি এটা ইউজ করেছেন, দেখতে পেয়েছেন? ভেরি স্মার্ট। তো আপনাদেরকে এইরকম টেকনিক্যালি কিছু কাজ করতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে হচ্ছে আমরা কি কি জানলাম? স্যার আমার হ্যাঁ, sure. এখানে একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন স্যার। এখানে ওই আপনার যে কোলনের পরে যে চেক আউট দ্য লিস্ট অফ অল লেটেস্ট হিন্দি মুভিজ এর পরে যদি সেমিকোলন বা কমা দেওয়া হয়, তারপরে যদি আবার লেখা হয় আমাকে আরেকবার বলবেন প্লিজ। এই যে চেক আউট দ্য লিস্ট অফ অল লেটেস্ট হিন্দি মুভিজ, এটার পরে যদি আপনি কমা দেন, এটা বলেছেন? হ্যাঁ, কমা বা সেমিকোলন যদি আবার লেখা শুরু করি না, বারবার কিন্তু কমা বা সেমিকোলন ইউজ করা যাবে না। আপনাকে সেন্টেন্স, দেখেন আরেকটা জিনিস আপনাকে এটাও বলে রাখি, হ্যাঁ, অতিরিক্ত কিওয়ার্ড মানে অনর্থক কিওয়ার্ড, ঠিক আছে। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে, আপনাকে আমি বলেছি যে 2% কিওয়ার্ড ইউজ করতে, তাই না? 2% কিওয়ার্ড ইউজ করতে বলেছি, কিন্তু আপনি দেখা যাচ্ছে 2% কিওয়ার্ড ইউজ করেছেন ঠিকই,
কিন্তু দেখা যাচ্ছে ওই আর্টিকেলের মধ্যে বা ওই ডেসক্রিপশনের মধ্যে 2% কিওয়ার্ড ইউজ করা উচিত না। আপনি এমনভাবে সেন্টেন্স লিখেছেন যেখানে 2% কিওয়ার্ড ইউজ করাটা আপনার কাছে মনে হয়েছে যে এটা দরকার নাই, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই জিনিসটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, এটা লেখার দরকার নাই। আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি যখন এসইওর কাজগুলো করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে অতিরিক্ত কিওয়ার্ড হচ্ছে কিনা, এখানে অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করছেন কিনা। তো আপনি যখন অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করবেন, অর্থাৎ দেখা যাচ্ছে একটা জায়গায় কিওয়ার্ড লেখার দরকার নাই, যেমন আপনি কিন্তু চাইলে বারবার বলতে পারেন না। আমরা যেমন আমরা যখন কোনো কাউকে নিয়ে কোনো কিছু নিয়ে যখন আমরা ইন্ডিকেট করে বলি যে সাপোজ রহিম, ঠিক আছে, রহিম ইজ এ স্মার্ট বয়, রহিম অলসো ইজ এ গুড স্টুডেন্ট, রহিম ওয়াক আপ এভরিডে অ্যাট মর্নিং, ঠিক আছে। এই যে আমরা বারবার রহিম 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 কিওয়ার্ড, তাই বলে রহিম 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 প্রত্যেক সেন্টেন্সের শুরুতে লিখতেছি, এটা কিন্তু ঠিক না। এটা কি ঠিক? আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে রহিম ইজ এ স্মার্ট বয় অ্যান্ড অলসো হি ইজ এ গুড বয় অ্যান্ড হি ওয়াক আপ এভরিডে অ্যাট আর্লি মর্নিং, ঠিক আছে। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাটা? হ্যাঁ, এখানে কিন্তু হি লিখতে আমরা হি ইউজ করছি, রহিমের পরিবর্তে হি ইউজ করছি। আমরা কিন্তু এখানে চাইলেই রহিম বারবার রহিম 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 ইউজ করতে পারি না। সো এরকম আপনার যদি মনে হয় যে যখন এরকম অতিরিক্ত আপনি এই কিওয়ার্ডটা হিট করার জন্য আপনি অতিরিক্তভাবে এই কিওয়ার্ডটাকে বারবার ইউজ করছেন, এটা করা যাবে না, এটাও স্প্যামিং, ঠিক আছে। আপনি যেটার কথা বলেছেন এটাও কিন্তু স্প্যামিং, ঠিক আছে। সো বেশি চালাক হওয়া যাবে না। গুগল ভেরি স্মার্ট, গুগল ভেরি চালাক। আপনি যেটা চিন্তা করতেছেন গুগল ওইটা আজ থেকে 20 বছর আগে চিন্তা করে রাখছে যে মানুষ এরকম করতে পারে, ঠিক আছে। তাই আপনাকে ওই লেভেলের স্মার্ট হইতে হবে যে লেভেলের স্মার্ট হইলে গুগল আপনাকে স্মার্ট মনে করবে। ওভার স্মার্ট হওয়া যাবে না, ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম দেখেন, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। এসইওটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এসইওটাতে আপনি তত বেশি ভালো করতে পারবেন। এবং এসইও যদি আপনি একবার গেইন করতে পারেন, একবার যদি এসইও গেইন করতে পারেন, তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। আপনার অটোমেটেড অর্গানিক কাস্টমার পাবেন, অর্গানিক ভিজিটর পাবেন, অর্গানিক ক্লায়েন্ট পাবেন, আপনি অটোমেটেড পাবেন। আপনার মার্কেটিং তো হচ্ছে ব্যাপারটা এরকম যে মার্কেটিং আজকে করলেন, আজকে প্রোডাক্ট সেল করতে পারছেন, কালকে মার্কেটিং করছেন না, কালকে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না, তাই কি না? রাইট। আমি আজকে মার্কেটিং করেছি, আমি এই মাসে একদম সেই লেভেলের মার্কেটিং করছি, এই মাসে আমার হেভি সেল, বাট পরের মাসে যদি আমি মার্কেটিং না করি তাহলে আমার সেল কমে যাবে। কিন্তু এসইও যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনার সেল কখনো কমবে না, আপনার সেল ডে বাই ডে গ্রো হইতেই থাকবে, ঠিক আছে। সো এসইওর দিকে খুব বেশি আপনাদেরকে কনসেন্ট্রেট করতে হবে, এসইওটা প্রপারলি শিখতে হবে। ওকে, তাহলে আমরা এখানে জানলাম এসইও শিখতে এসে আমরা জানলাম ডোমেইন কি, সাবডোমেইন কি, এসইও কি, কিওয়ার্ড কি, পারমালিঙ্ক কি, মেটা ডেসক্রিপশন কি, টাইটেল কি, ঠিক আছে। এবং কিওয়ার্ড কিভাবে কোথায় ইউজ করতে হয়, কত % ইউজ করতে হয়, এই সব কিছু আমরা জেনেছি। আমি আরও একবার রিপিট করছি। ডোমেইন বলা হচ্ছে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে বলা হচ্ছে ডোমেইন, ঠিক আছে। যেমন google.com হচ্ছে একটি ডোমেইন, facebook.com হচ্ছে ডোমেইন, youtube.com ডোমেইন, ঠিক আছে। যত পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে বলা হচ্ছে, লিঙ্কটাকে বলা হচ্ছে ডোমেইন, ঠিক আছে। এই ডোমেইনের আওতায় যদি আরও কোনো ডোমেইন মেক করা হয় তাহলে, অর্থাৎ একটা ওয়েবসাইটের আওতায় যদি আরও একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়, মেক করা হয়, বিল্ড করা হয়, ক্রিয়েট করা হয়, তাহলে সেটাকে সাবডোমেইন বলা হচ্ছে।
ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সাবডোমেইন। অর্থাৎ একটা ওয়েবসাইটের আওতায় আরেকটা ওয়েবসাইট থাকবে, সেটাকে বলা হচ্ছে সাবডোমেইন। ওকে, আর যদি কোনো একটা ওয়েবসাইটের আওতায় যতগুলো লিঙ্ক থাকবে, আর যদি একটা ওয়েবসাইটের আওতায় হাজার হাজার লিঙ্ক থাকে, 2টা 5টা 10টা লিঙ্ক থাকে, ওই সমস্ত লিঙ্কগুলোকে বলা হচ্ছে পারমালিঙ্ক। একটা ওয়েবসাইটের আওতায় যত রকমের লিঙ্ক থাকবে, যত ধরনের লিঙ্ক থাকবে, সেটা ইমেজের লিঙ্ক হইতে পারে, ভিডিওর লিঙ্ক হইতে পারে, কোনো একটা আর্টিকেলের লিঙ্ক হইতে পারে, হ্যাঁ, কোনো একটা রেফারেলের লিঙ্ক হইতে পারে, যত রকম লিঙ্ক আছে সবগুলো লিঙ্ককে বলা হচ্ছে পারমালিঙ্ক। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমরা সার্চ করেছি গুগল সার্চ ইঞ্জিনে এসে। গুগল সার্চ ইঞ্জিনে যখন আমরা এসে সার্চ করেছি, তখন আমরা একটা ওয়েবসাইট কিভাবে ইন্ডেক্স হয় সেটা দেখতে পেয়েছি। তাহলে ইন্ডেক্স হওয়ার 3টা জিনিস এখানে 3টা জিনিস খুব ভেরি এসেন্সিয়াল, 3টা জিনিস শো করবে। একটা হচ্ছে পারমালিঙ্ক, তারপর হচ্ছে টাইটেল, এবং তারপর হচ্ছে আরেকটা কি, মেটা ডেসক্রিপশন। আরেকটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। ভেরি গুড। তাহলে হচ্ছে পারমালিঙ্ক, টাইটেল এবং মেটা ডেসক্রিপশন। তাহলে পারমালিঙ্ক কাকে বলা হচ্ছে? পারমালিঙ্ক তো আমরা জানলাম কাকে বলা হচ্ছে, যে একটা ডোমেইনের আওতায় যতগুলো লিঙ্ক থাকবে সেগুলো পারমালিঙ্ক। আর টাইটেল কাকে বলা হচ্ছে? একটা টপিকের যে মেইন যে হচ্ছে, আমরা কি বলবো এটাকে, আমাদের যে মেইন যে কনসেপ্টটা থাকে একটা টপিকের, আমাদের টপিকের যে মেইন একটা আর্টিকেল, হ্যাঁ, যে বিষয়টা থাকে, যে সাবজেক্টটা থাকে, সেটাকে আমরা টাইটেল বলছি। ঠিক আছে, আমরা কোনো একটা টপিক নিয়ে যে টপিকটা নিয়ে লিখবো সেটার মেইন যে বিষয়টা, সেটাকে আমরা টাইটেল বলছি। ওকে, আর পারমালিঙ্ক কাকে বলতেছি? পারমালিঙ্ক হচ্ছে ওই টপিকটারই ছোট্ট একটা ডেসক্রিপশন। আমরা যে টাইটেলটা লিখেছি যে টপিকের উপরে, সেই টপিকের ছোট্ট ডেসক্রিপশন, 160 ক্যারেক্টারের মধ্যে যে ডেসক্রিপশনটা লেখা হয় সেটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, তাহলে আমরা যে কিওয়ার্ডটাকে চুজ করব, আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডটাকে আমাদের খুব প্রপারলি ইউটিলাইজ করতে হবে 3টা প্ল্যাটফর্মেই, 3টা জায়গাতেই। কি সেটা পারমালিঙ্কে থাকতে হবে কিওয়ার্ডটা, এবং কিওয়ার্ডটা থাকতে হবে টাইটেলে থাকতে হবে, এবং কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনে থাকতে হবে। এবং কত পার্সেন্ট কিওয়ার্ড ইউজ করা যাবে, কত পার্সেন্ট কিওয়ার্ড ইউজ করা আইডিয়াল, আমি রিকমেন্ড করেছি 2% কিওয়ার্ড ইউজ করতে। ঠিক আছে, বাট গুগল বলতেছে সর্বোচ্চ 2.5% কিওয়ার্ড ইউজ করা যাবে। যদি আপনার 1000 ওয়ার্ডের আর্টিকেল হয়, যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল হয়, তাহলে আপনি সেখানে কিওয়ার্ড ইউজ করতে পারবেন। আচ্ছা, কে বলেন তো কতবার ইউজ করতে পারবেন যদি 1000 ওয়ার্ড হয়? 250 বার। না, ভুল হয়েছে। 10 বার। কয়বার? 400। ও মাই গড, আপনারা অঙ্কে এত দুর্বল কেন? স্যার 10 বার। 250। 250 সব ভুল, 10 বার ভুল। কতবার? এই 20 বার কে বলছেন? স্যার 20 বার হবে স্যার। ভেরি গুড। যদি 2% হয় তাহলে 20 বার ইউজ করতে পারবেন, আর যদি 2.5% হয় তাহলে 25 বার ইউজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে 1000 আর্টিকেলের যদি 1000 ওয়ার্ড নিয়ে যদি আপনি আর্টিকেল লেখেন, তাহলে সেখানে কিওয়ার্ড হাইলাইট করে কিওয়ার্ড লিখতে পারবেন সর্বোচ্চ 25 বার। তবে আমি রিকমেন্ড করছি 20 বার। আর যদি এমন হয় যে আপনার 20 বার ইউজ করলেও সেন্টেন্সগুলো এমন হচ্ছে যে অতিরিক্ত ইউজ হচ্ছে, তাহলে আপনি 20 বারের চেয়েও কম ইউজ করেন, নো প্রবলেম। বাট অতিরিক্ত কিওয়ার্ড যেন না হয়। অতিরিক্ত কিওয়ার্ড হলে স্প্যামিং হবে। ঠিক আছে, 25-এর উপরে গেলে স্প্যামিং হবে। আবার যদি দেখা যাচ্ছে কোনো একটা সেন্টেন্সে কিওয়ার্ডটা ইউজ করার প্রয়োজন নাই, বাট আপনি কিওয়ার্ড হিট করার জন্য সেই সেন্টেন্সে অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করেছেন, তাহলে সেটা স্প্যামিং হবে। এমনটা করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এসইও কিন্তু অনেক পরে আবিষ্কার হয়েছে। হ্যাঁ,
আচ্ছা, কারো মাইক্রোফোন থেকে নয়েজ আসছে? এসইও কিন্তু অনেক পরে আবিষ্কার হয়েছে। এসইও আবিষ্কারের আগে, আচ্ছা আমি শেয়ারিং স্টপ করে দিচ্ছি। এসইও কিন্তু অনেক পরে আবিষ্কার হয়েছে, তাই না? আচ্ছা আপনারা বলেন তো, ভাষা আগে আসছে নাকি গ্রামার আগে আসছে? ভাষা আগে আসছে। ভাষা আগে আসছে, তারপর ভাষাকে রিসার্চ করে আমরা গ্রামার তৈরি করেছি, তাই কি না? যেন সহজে ভাষা শিখতে পারি। তো একইভাবে আগেই কিন্তু এসইও আসেনি, মানুষ রিসার্চ করে এসইও তৈরি করেছে। এটা মাথায় রাখবেন, মানুষ রিসার্চ করে এসইও নিয়ে আসছে। আপনার যদি কন্টেন্টের আর্টিকেল, অর্থাৎ আপনার যদি অর্থাৎ আপনার আর্টিকেলের কোয়ালিটি যদি ভালো হয়, অনেক বেশি ভালো হয়, অনেক গ্রেটফুল হয়, অনেক সুন্দর হয়, অনেক স্মার্ট হয়, সেই কোয়ালিটি যখনই আপনার ভালো হবে, খুব খুব স্ট্রংলি স্মার্ট হবে, তাহলে ওই আর্টিকেল অটোমেটিক আপনাকে কিছু করতে হবে না, গুগলই আপনার আর্টিকেল ইউজ করবে। ঠিক আছে? গুগল নিজেই আপনাকে এসইও করে দেবে, আপনাকে এসইও করতে হবে না। আমার কথা বোঝা গেছে? আপনার আর্টিকেল যদি অনেক ভালো, আপনি যদি একজন ভালো আর্টিকেল রাইটার হতে পারেন এবং আপনি যদি ভালো আর্টিকেল লিখতে পারেন, তাহলে গুগলই আপনার এসইও করে দেবে, আপনাকে এসইও করতে হবে না। ঠিক আছে? কিন্তু যেহেতু আপনি এখনই একজন ভালো অ্যাডভান্স লেভেলের আর্টিকেল রাইটার হতে পারছেন না, আপনাকে এসইওটা করতে হবে। ঠিক আছে? ওকে, সো ঠিক আছে, আজকে আমরা অনেক কিছুই জানলাম। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে টপিকটা ছিল, গতকালকের যে ক্লাসের টপিক ছিল, সেটা আমরা আজকে শিখতে পেরেছি, জানতে পেরেছি। আচ্ছা, আমাদের এখানে আর কি কি আছে? এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট মার্কেটিং, ওকে, এটা আমরা আলোচনা করেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা বলেছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কথা বলেছি, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা হয়েছে, ইমেল মার্কেটিং, ওকে, অ্যান্ড ভিডিও মার্কেটিং, ওকে, এগুলো নিয়ে আমাদের কথা হয়েছে। ওকে, ভেরি গুড জব। তাহলে আজকে আমরা আমাদের কোর্সের যে আউটলাইন ছিল ফার্স্ট ডে, সেটা আমরা কভার করে ফেলেছি। ঠিক আছে? সো এখন আমাদের ক্লাস অলমোস্ট হ্যালো স্যার, একটা বেজে যাচ্ছে। সরি স্যার। হ্যাঁ, শিওর স্যার, ওয়েব অ্যানালাইটিক্স কি আমাদের এটার মধ্যে পড়ে? ওয়েব অ্যানালাইসিস কি? খোকা রায়, আপনি বলছেন গুগল অ্যানালাইটিক্স এর কথা বলছেন, তাই না? গুগল অ্যানালাইটিক্স কি এর মধ্যে পড়ে? ওয়েব না স্যার, ওয়েব অ্যানালাইটিক্স। ওয়েব অ্যানালাইটিক্স, হ্যাঁ, ওয়েব অ্যানালাইটিক্স এটার মধ্যে পড়ে। ঠিক আছে? আমরা যে এতক্ষণ কোন একটা ওয়েবসাইট নিয়ে আমরা যে এই যে অবজারভেশন করলাম, এটাকে ওয়েব অ্যানালাইটিক্স এর মধ্যেই পড়ে। ঠিক আছে? জি স্যার, ওকে। এছাড়াও আমরা গুগল অ্যানালাইটিক্স শিখবো, এটা পরবর্তীতে। গুগল অ্যানালাইটিক্স কিভাবে কাজ করে, কিভাবে গুগল অ্যানালাইটিক্স নিয়ে কাজ করতে হয়, এগুলো আমরা পরে জানবো, এবং সার্চ কনসোল সম্পর্কে জানবো। ঠিক আছে? এবং ব্লগ সম্পর্কে জানবো, কিভাবে ব্লগ করতে হয়। ঠিক আছে? এবং ব্লগ প্র্যাকটিস করব। স্যার, জি স্যার, হাজিরা আমার হচ্ছে কি? বুঝিনি। হাজিরা হচ্ছে কি আমার আজকে? হাজিরা আছে কি আজকে? ও আচ্ছা, হাজিরা না। হ্যাঁ, আমরা ক্লাস শেষ করে নেব। ঠিক আছে, আজকের টপিক আমরা এখানেই শেষ করছি। আমরা এখন ক্লাসের অ্যাটেন্ড